হ্যাঁ, বলো। বলছিলাম যে যারা ড্রপ দিয়েছিল তাদের জন্য একটা ভিডিও আনবেন প্লিজ। আই মিন ওই যে ডকুমেন্টেশন, গ্যাপ সার্টিফিকেট এটসেট্রা ওকে, ওকে। যেগুলো লাগবে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ। সবাইকে একটু বলো না, তোমাদের যারা আছে তাদেরকে একটু জয়েন করতে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা বলতে চলেছি কিছুক্ষণের মধ্যে। তো সবাই যদি থাকে তাহলে এটা সুবিধা হবে। যত বেশি জন স্টুডেন্ট জয়েন করবে তত আমাদের সুবিধা হবে জিনিসগুলোকে বলতে। হ্যাঁ, প্রীতম, স্টার্ট করো। স্টার্ট হ্যাঁ। করো, ঠিক আছে? ওরা যারা জয়েন করেছে, আর নাহলে আমি আমি রেকর্ডটা রেখে দিচ্ছি, যাদের দরকার হবে পাঠিয়ে দেবো। হ্যাঁ। তো আমার বক্তব্য হচ্ছে, সবার প্রথমে এখানে আগে কমেন্ট বক্সে লেখ। সবাই মাইকে বললে বোঝার মানে একটা ইসে তৈরি হয়ে যাবে, একটা ক্যাওয়াস তৈরি হয়ে যাবে। তো আমাকে তোরা সবাই লেখ, তোরা এখানে যে কজন উপস্থিত আছিস তাদের মধ্যে কারা কারা জিলেট দিয়েছিস সেইটুকুনি আগে তোরা জানা, যে আমি স্যার বলে এইরকম লেখ। আমি দেখতে চাই এখানে যারা প্রেজেন্ট আছিস তাদের মধ্যে কারা কারা জিলেট দিয়েছিস। ইয়েস লেখ বা লেখ একটু। আমি স্যার, ভেরি গুড, সবাই লিখছে। সবাই সবাই রেসপন্স কর, যারা যারা নতুন জয়েন করেছিস সবাই রেসপন্স কর, কারা কারা জিলেট দিয়েছিস। এখানে অলমোস্ট 42 স্টুডেন্ট আছিস তোরা। তো সবার রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই একটুখানি জানা যে কারা কারা জিলেট দিয়েছিস। সবার কাছেই আমি রেসপন্স চাইছি, কারণ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই এক্সাম দিয়েছে, অনেকেই বলছে এক্সাম দিয়েছে, ভেরি গুড। তো আরো দিচ্ছে লোকে এখনো, সবাই দে, যে কজন আছিস সব স্টুডেন্টরা দে। আমি জানি একটা জিনিস, এটা বলতে মানে কি বলবো আর, মানে দেখেছি এক্সামটা অনেকেরই বিপক্ষে চলে গেছে, এবং এটা নিয়ে অনেকে দুঃখ প্রকাশ করছিস, কিন্তু করিস না। আমি এই কারণেই বলবো, কারণ কোশ্চেন পেপারটা যখন কঠিন হয়েছে সেটা শুধু তোর জন্য নয়, সবার জন্য কিন্তু হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাথ কোশ্চেন পেপারটা নিয়ে আমি একটু বাদে বলবো, তার আগে ডেভিড স্যার এই পুরো এক্সামের যে সিচুয়েশনটা এবছর তৈরি হলো সেটা নিয়ে যদি কিছু বলো। তো স্যারের কি মনে হলো, যে কি আমার যেটা মনে হলো, দেখো, আমার যেটা মনে হলো এবারে কোশ্চেন প্যাটার্ন দেখে, সেটা হচ্ছে, দেখো, যেটা বাস্তব সেটা হচ্ছে আমাদের নতুন গভর্নমেন্ট এসছে। প্রত্যেকটা পরীক্ষার, নট অনলি জিলেট, তুমি যদি ডাব্লিউবিজেই দেখো প্রীতম, ডাব্লিউবিজেই কিন্তু এবার কোশ্চেন কিন্তু সেই লেভেলেরই কোশ্চেন করেছে। হ্যাঁ, প্রত্যেকটা এক্সামকে সেন্ট্রাল প্যাটার্ন করছে। কি বললাম বুঝলে? আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমি কালকে থেকে অ্যানালাইজ করলাম, আমাদের সেন্ট্রালের যে এক্সামগুলো হয়, যেই মেন্স, যেই, তারপর গেট, এইখানকার কোশ্চেন প্যাটার্নগুলোকে আমাদেরকে ফলো করতে হবে প্রপার। কি বললাম বুঝতে পারলে? সেন্ট্রাল প্যাটার্ন মানে রাজ্য সরকারের প্যাটার্নকে আর ফলো করছে না ওরা। ব্যাপারটা হচ্ছে এটাই, যে দেখা যাচ্ছে প্রথম কথা যেটা আমি দেখেছি বহু স্টুডেন্টের মধ্যে, যেটা অনেকের ক্ষেত্রে এই জন্যই আজকে এরকম হয়েছে, বা যাই হোক, খারাপ ভালো, সেটা হচ্ছে কখনোই কোনো কম্পিটিটিভ এক্সাম ইন ফিউচার, মানে আমি আজকের এই কথাগুলো কেন আজকে তোদেরকে সবাইকে ডেকেছি, আমি জানি সবার মন খারাপ, ঠিক আছে? তো নেক্সট আমরা কি করতে পারি আমাদের লাইফে? তো শুধু এই এক্সামটাই আমাদের লাইফের এন্ড নয়, বা একবার আমি এই এক্সামটা দিয়েছি বলে এখানেই আমার লাইফ এন্ড হয়ে গেল, আমি সাকসেসফুল হলাম লাইফে, এরকম নয়। তো আমার এই বক্তব্য হচ্ছে যে এখান থেকে আমরা কি শিখলাম আর কি করব পরবর্তীকালে, যখনই যে কোনো আমরা এক্সামে অ্যাপিয়ার করি। তো কোনোদিনই কোনো পার্টিকুলার সেগমেন্ট বা পার্টিকুলার চ্যাপ্টার
এই সমস্তকে ধরে বা এই পার্টিকুলার এইরকম একটা তোমার প্ল্যানিং নিয়ে কখনোই কম্পিটিটিভ এক্সামে যাওয়া উচিত না। কারণ আমি বলছি, যে কজন স্টুডেন্ট আজকে শুধুমাত্র এই ভেবেছিল যে আমি ফিজিক্স পড়বো না, আমি শুধু ম্যাথ, কেমিস্ট্রি, এফটিপিলি দিয়ে র্যাঙ্ক করবো, এবং কেউ হয়তো ভেবেছিল যে না আমি ম্যাথ পুরো ছেড়ে দেবো, আমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে দেবো, ঠিক আছে, এফটিপিলিও পড়বো না, বা অনেকে ভেবেছিল এফটিপিলি পড়বোই না, আমি ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স দিয়ে দেবো, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে কি হয়নি আমাকে সবাই একটু বলো, আগে এইটা রেসপন্স করো। হয়েছে? সিলেক্টিভ পড়ার জন্য সমস্যায় কারা কারা ফেস করেছো আমাকে বলো, কমেন্টে লেখো, ভয়েসে বলো কারা কারা সিলেক্টিভ পড়েছিল এবং তার জন্য সমস্যা ফেস করেছো। এই তো মিকি বলেছে, আমি সিটিকোনা, হ্যাঁ। এই তো বাপনও বলেছে। হ্যাঁ, বাপনও বলেছে মি, ঠিক আছে। আরো সবার ক্ষেত্রেই জানতে চাইছি। হ্যাঁ, তো আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে রেসপন্সে, যে সবাই কিন্তু এই জিলেট বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, তোমরা কি করছো, তোমরা পার্টিকুলার একটা সেগমেন্ট চয়েস করে নিজের মতো ওই সেগমেন্টটাই আমি পড়ে গেলে হবে, কে এবার তোমরা ছাড়ো, ঠিক আছে। তোমরা, হ্যাঁ আমি এখানে মানছি যে এখানে হয়তো কেউ জিলেট দেবে না, আর কেউ হয়তো ড্রপ দিতে পারো, সেটা তো আসছি আমরা এই কথাগুলোতে, কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে চলো। তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, ইলেকট্রিক্যাল পড়ো, যাই পড়ো, তোমরা আজকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে যারা আছো, কিছুদিন বাদে তোমরা এক্সাম দেবে বিভিন্ন ধরনের, লোকো পাইলট থেকে শুরু করে যাক, সেখানেও কিন্তু সিলেবাস থাকবে। তুমি যদি সেখানেও নিজের মতো করে তুমি যদি নিজে আলাদা আলাদা করো যে না এইটা আমি পড়বো না, এই পোর্শনটা আমি ছেড়ে যাবো, তাহলে কিন্তু এই জিনিসটা ভুল হবে তোমাদের সাথে। তো প্রথম আজকে আমরা যেটা শিখলাম এই কম্পিটিটিভ এক্সাম থেকে, যে কোনো চ্যাপ্টার বা কোনো সাবজেক্টকেই নেগলেক্ট করা যাবে না, তার গুরুত্বকে কম দেওয়া যাবে না, নাম্বার সেখান থেকে কম আসুক বা বেশি আসুক। আজকে আমরা দেখতে পাচ্ছি এফটিপিলি অনেকে ছেড়ে যায়, কিন্তু এফটিপিলি থেকে কিন্তু ইজিলি 5-6 মার্ক সবাই পেত। আমি ধরে নিলাম ঠিক আছে, মেশিন থেকে এবছর 3টে কোশ্চেন এসছে, যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন, তারা একটা বেনিফিটের জায়গায় থাকবে, সেটা আমি মানছি। কিন্তু তাদের মধ্যে অনেকে আবার বেনিফিটের জায়গায় থাকতে নাও পারে, সে ভুলে যেতে পারে বেশি। কিন্তু আমি বলছি যে ওইটা বাদ দিয়ে কিন্তু যদি আমি 6টা কোশ্চেন দেখি জিলেটে এফটিপিলি, সেই 6টা কোশ্চেন কিন্তু সবারই করা উচিত। এবং এমন কোশ্চেন ছিল যেগুলো কিনা আমাদের ম্যারাথন ক্লাসটাতেই লাস্টের দিনে পড়ানো হয়েছিল, মানে কনসেপ্ট গুলো পড়ানো হয়েছিল, যে কনসেপ্ট গুলো বুঝে গেলে পারতে। তো এই যে এই 6 নম্বরে হয়তো কাউকে টপ র্যাঙ্কার দেবে, এই 6 নম্বরে হয়তো কাউকে গভর্নমেন্ট কলেজ দেবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে যে শিক্ষাগুলো পাচ্ছিস, সেইগুলোকে নিয়ে কিন্তু আগামী দিনে চলতে হবে। তো কখনোই যদি কেউ নেক্সট টাইম আবারও জিলেটে দিস, তোদের মধ্যে যদি কেউ ভাবিস না আমি একবার ড্রপ দিয়ে দেবো, কখনোই এই জিনিসটা ভাববি না যে এক্সাম কোনো সাবজেক্টের গুরুত্ব বেশি কম, সব সাবজেক্ট ইকুয়াল। নাম্বার হিসাবে কোনো সাবজেক্টকে এক্সামে বিচার করা যাবে না। ক্লিয়ার হয়েছে সবার? কোনো আগামী দিনে তোরা যাই এক্সাম দিস, কোনো এক্সামে কোনো নাম্বারের উপরে কখনো তোরা কোনো সাবজেক্টকে বিচার করতে পারিস না। সবকটা সাবজেক্ট সমান, সবকটা সাবজেক্টে ইকুয়াল টাইম, ইকুয়াল এফোর্ট দিতে হবে। কারণ কোন সাবজেক্ট কার র্যাঙ্ক এনে দেবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কোন সাবজেক্ট কোনবার ইজি হয়ে যাবে, কোন টপিক কোনবার ইজি হয়ে যাবে, যেটা দিয়ে আমার র্যাঙ্ক আসতে পারে, সেটা কিন্তু আমিও বলতে পারবো না, ডেভিড স্যার বলতে পারবে না, এখানে প্রেজেন্ট 55 জন কেউ বলতে পারবে না। তো কোন সাবজেক্টকেই কিন্তু আমাদের নেগলেক্ট করা চলবে না, এটা প্রথম পয়েন্ট, তাই তো ডেভিড স্যার? একদম। আর সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ বলে না তুমি, তারপরে আমি বলছি। সেকেন্ড পয়েন্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যারাই আরেকবার রি-অ্যাটেম্পট করবি বা যারাই যে কোনো এক্সামে যাবি, মাথায় রাখবি যেটা দেবী স্যার বললো, সেন্ট্রালের ব্যাপার, সেন্ট্রালে যে এক্সাম গুলো হয় তাদের প্যাটার্নে তোকে পড়াশোনা করতে হবে। মানে আজকে জিলেটের যে নর্মাল সিলেবাসটা পাবলিশ করা আছে ওয়েবসাইটে, সেই সিলেবাস দেখে পড়াশোনা করা যাবে না। তোদেরকে পড়তে হবে যেই মেন্স, যেই অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, বা তোদেরকে সেই লেভেলের অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। এবার আমি মানছি যে স্যার আমরা তো ডিপ্লোমা, আমরা 10 দিয়ে আসছি, তাহলে কি, তাহলে তোমাদেরকে আগে পড়াশোনা শুরু করতে হবে। তোমাদেরকে আমি আগে থেকে বারবার বলতাম যে টাইম টু টাইম যখন মক টেস্ট দেওয়া আছে, মক টেস্ট দিতে হবে, টাইম টু টাইম তোমাকে পড়তে হবে, তোমাকে ডেডিকেটলি তোমাকে টাইম বার করতেই হবে জিলেটের জন্য। দিনে 4-5 ঘন্টা মিনিমাম তোমার সেমিস্টার পড়ার সাথে সাথে। যদি না তুমি সেই জিনিসগুলো বার করতে পারো, তাহলে তুমি কিন্তু হতাশাই হবে। এই জিনিসগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কিন্তু ওই লেভেল অব্দি পড়াশোনা করতে হবে। আমাদের কিন্তু আর নর্মাল এই ডিপ্লোমা লেভেলের জায়গাতে আমরা যদি পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা কখনোই যেতে পারবো না, ঠিক আছে, যে লেভেলের কোশ্চেন হচ্ছে। আর হ্যাঁ আমি বলছি তো, ম্যাথামেটিক্স এর কোশ্চেন আজ পর্যন্ত জিলেট হিস্ট্রিতে সব থেকে কঠিন। হয়তো ইন ফিউচার অন্য কোনো সাবজেক্ট হতে পারে,
ইন ফিউচার ম্যাথ আরো টাফ করতে পারে, ফিজিক্স পরের বছর আরো কঠিন করতে পারে। তো তোমরা যদি রিঅ্যাটেম্প নাও বা এই জিনিসটা নাও, তোমাকে ডে 1 থেকে ডিসাইড করে নিতে হবে যে ভাই আমাকে কিন্তু একদম যেই মেন্স যেই অ্যাডভান্স লেভেলেরই ভাবনা চিন্তা করতে হবে, পড়াশোনা ওই লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর টাইম বার করে পড়তে হবে। 2-3 মাস 4 মাস 6 মাসের গল্প আর জিলেটে এখন থেকে নেই, পরিষ্কার কথা। কেউ আগে আমরা নিজেরাই বলতাম, কিন্তু এখন আমরা আমাদের ইনস্টিটিউট কেন, কোনো ইনস্টিটিউট তোমাকে বলবে না যে ভাই তুমি 6 মাসে আমরা তোমাকে র্যাঙ্ক তৈরি করে দিতে পারবো, ডেফিনেটলি হবে না। মিনিমাম 1 বছর, তো 1 বছরও কম হয়ে যাচ্ছে যা কোশ্চেন প্যাটার্ন বেরোচ্ছে, ঠিক আছে? যা কোশ্চেন প্যাটার্ন বেরিয়ে আসছে এক্সাম থেকে আজকালকার দিনে, তাতে 1 বছরও সাফিসিয়েন্ট নয়। তো তোমাকে কিন্তু প্রপারলি জিনিসগুলোকে মেনটেন করতে হবে এবং আগে ভাগে ডিসিশন নিতে হবে লাইফে তুমি কি করবে। তুমি ভাবলে যে না এবার ঠিক আছে ক্যাম্পাসিং এ তো কয়েকটা কোম্পানি আসছে, ও 8-10 হাজার টাকা দিচ্ছে, না 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 ঠিক আছে আমি একটু জিলেটে বসে যাই, হবে না। ওই রকম ভাবে প্ল্যান করলে হবে না। তুমি যখনই 3rd সেমিস্টারে উঠছো বা তুমি যখনই 4th সেমিস্টার ক্লিয়ার করে দিচ্ছ, তখন থেকেই তোমাকে ডিসিশন নিতে হবে যে না আমি জিলেট করবো এবং আমি জিলেট দিয়ে আমি বিটেক করবো। এইটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে, নাহলে কিন্তু হতাশাই হতে হবে। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এবার ডেলিসে যাবো না বলুন, আমি এই 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। যারা এই জিনিসে ল্যাক করবে ইন ফিউচারে তারা প্রবলেম ফেস করবে। আর যাই হোক, কালকে যারা জিলেট দিয়েছো তাদের মন খারাপ করার কিছু নেই। যে খুব ভালো এক্সাম হয়েছে এরকম খুব কম ছেলে আছে, খুব ভালো। আমি যা দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 20 থেকে 30-এর মধ্যে, মানে যেটা আমাদের সার্ভে আপাতত বলছে। তাছাড়াও আমরা আরেকটা ইউটিউব লাইভ করলে আরও ভালো বুঝতে পারবো, ওখানে অনেক ছেলেপেলে রেসপন্স করবে। বাট আমাদের ইনস্টিটিউট বলো বা টুকটাক যেগুলো আমাদের কন্ট্যাক্টসে আছে, তো ম্যাক্সিমাম ছেলে যেটা মিডিওকার যে র্যাঙ্কটা আসে সেটা ওই 20 থেকে 30-এর মধ্যে। তো মানে মেইন কম্পিটিশন দেবিস স্যার, আমি যতদূর বুঝতে পারছি, যত খবর পাচ্ছি, তাতে মেইন কম্পিটিশন হচ্ছে ওই 20 থেকে 25, ঠিক আছে? 20 থেকে 25-এ ম্যাক্সিমাম স্টুডেন্টের তোমার রেঞ্জ থাকবে। যারা 30+ এখানে আছিস তারা কিন্তু ভেবে রাখ যে তোদের একটা ভালো জায়গা। আর সবাইকেই আমি একটা কথা বলছি, আমি নিজে ধরে যারা যারা আমাদের কাছে পড়তে, আমি সবার কাউন্সিলিং করিয়ে দেব। শুধু আসতে হবে কিন্তু এখানে একটু কষ্ট করে, ঠিক আছে? তো স্যার একটা কথা বলতে চাইছি আমি। হ্যাঁ বলো বলো। স্যার যারা ধরুন 30+ পাবে তারা তো স্যার গভর্নমেন্ট পাওয়াটা তাদের জন্য কঠিন, যারা জেনারেল র্যাঙ্ক আর কি আছে। বিকজ কাট অফ যখন স্যার চেক করেছিলাম তখন স্যার এসসি র্যাঙ্কে স্যার বেশি দেখেছি, 300 মানে 30 মার্কের উপর যাদের আর কি মার্কস রয়েছে। কাট অফ তুমি কোথায় চেক করলে? এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা কাট অফ স্যার এই যে দেখবেন অনলাইনে বা ইউটিউবে যেগুলো স্যার চেক করেছি সেগুলোতে স্যার বেশিরভাগই দেখেছি ওই 35 বা 35 না 30-29 যারা পেতে র্যাঙ্ক আছে 320 বা 250 থেকে 320-এর মধ্যে। সো ওইখানে তো স্যার আমাদের যারা আছে তাদের তো স্যার খুবই কঠিন হয়ে যাবে। মানে না না, গভর্নমেন্ট কলেজে সিট বেরোয়। আমি তোমাকে বলি, কারো যদি টার্গেট থাকে যে কোনো গভর্নমেন্ট কলেজে সিট বেরোয় নিয়ার অ্যাবাউট 1000, ঠিক আছে? 1000-এর কাছাকাছি সিট বেরোয়। হ্যাঁ, এবার তুমি যদি বলো না আমার কল্যাণী লাগবে বা আমার জলপাইগুড়ি লাগবে বা যাদবপুর লাগবে, সেগুলো হলে হবে না। আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি, যাদবপুরে যদি ভালো স্ট্রিম চাও তাহলে আন্ডার 100 র্যাঙ্ক করতে হবে। যাদবপুরে যদি যে কোনো স্ট্রিম চাও, যে আমার একটা যাদবপুর হলেই হলো, তাহলে আন্ডার 300 র্যাঙ্ক করতে হবে। সেক্ষেত্রে ফুড প্রসেসিং টেকনোলজি, তারপরে প্রিন্টিং টেকনোলজি, এগুলো তোমরা পাবে, ঠিক আছে? আর যদি তোমরা বলো যে না কল্যাণী জলপাইগুড়িতে যদি দরকার হয়, কল্যাণীতে যদি ভালো স্ট্রিম যেমন কম্পিউটার সায়েন্স, তারপরে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই স্ট্রিমগুলো মোটামুটি 200-র মধ্যে বা 250-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। বাকি 400-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে, 400-এর মধ্যে, তাহলে তুমি কল্যাণী বা জলপাইগুড়ি আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? এবার বাকি যে কলেজগুলো থাকলো যেমন টেক্সটাইল কলেজ, তারপরে তোমার টেক্সটাইল কলেজে কম্পিউটার সায়েন্স আছে, তারপরে লেদার টেকনোলজি, বহরমপুরে একটা টেক্সটাইল কলেজ আছে, দুটো টেক্সটাইল কলেজ অ্যাকচুয়ালি, শ্রীরামপুর আর কোচবিহার গভর্নমেন্ট কলেজ আছে, তারপর পুরুলিয়া আছে, নতুন হয়েছে আলিপুরদুয়ার, যেখানে খুব ভালো একটা স্ট্রিম আছে, একটা ডেটা সায়েন্সের ওপর বা সাইবার সিকিউরিটি কিছু একটা আছে, ওটা একটা ভালো স্ট্রিম। হয়তো নতুন কলেজ বলে পড়াশুনো হচ্ছে না, বাট মানে জিনিসটা ভালো। তো সমস্ত কলেজ, তাছাড়া গনি খান চৌধুরী আছে, প্রচুর কলেজ আছে যেখানে। হ্যাঁ দাও 1 মিনিট, আমি একটু বলে নিয়ার অ্যাবাউট আমি যেটা দেখছি 15 থেকে 16খানা গভর্নমেন্ট কলেজ আছে।
তো যাদের আমরা সমস্ত জিনিস নিয়ে ইউটিউবে আলোচনা করব, ঠিক আছে? কোন কলেজ কি, কোথায় কি স্ট্রিম আছে না আছে সেটা অবশ্যই দেখবে। যারা আমাদের কাছে পড়েছো, যদি আসতে পারো বেলঘড়িয়া, আমি তোমাদের কাউন্সিলিংটাও করিয়ে দেবো। একটু ভালো করে কাউন্সিলিং করলে ঠিকঠাক কলেজ পাওয়া যায়, মানে র্যাঙ্ক অনুযায়ী তুমি তোমার বেস্ট কলেজটা পাবে। এইটুকু আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে? বলো কি বলছিলে উজ্জ্বল? হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি স্যার যাদবপুরের মেট্রোলজি কেমন হবে মেকানিক্যালের থেকে আদার্স কলেজে? হ্যাঁ দেখো, আমি একটা কথা বলি, একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝাই। স্যার দেখো, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমার ফার্স্ট প্রেফারেন্স হতো যাদবপুর। এতে স্ট্রিম যাই হোক না কেন, মানে আমি তোমাদের জায়গায় থাকলে এটা করতাম না। অনেকের স্ট্রিম পছন্দ, ভালো লাগে, তার জন্য এরকম। আগের বার আমাদের যেমন 20 র্যাঙ্ক করেও কল্যাণীতে পড়ছে, কারণ সিএসসি যাদবপুরে হয়নি, ঠিক আছে? তার স্ট্রিমটা ভালো লাগে। বাট আমার কেন জানি না মনে হয় যাদবপুর হলে আমি যাদবপুরই সবার আগে প্রেফার করব, যাই ফুড প্রসেসিং টেকনোলজি হোক, কারণ এনভায়রনমেন্ট ভালো, ওখানে একটা প্লেসমেন্ট সাপোর্টও ভালো, কমিউনিটি ভালো, ডিপার্টমেন্ট ঠিক আছে। তুমি আজকে পারছো না, কালকে শিখে নেবে, অসুবিধা নেই। এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম। স্যার শুনেছিলাম মেট্রোলজিতে ভালো প্লেসমেন্ট সেইভাবে হচ্ছে না এখন। এখন তুমি তাহলে কল্যাণীতে পাবে প্লেসমেন্ট কোথাও? মেকানিক্যাল আছে স্যার, দেখা হয়ে যেতে পারে, প্রোডাকশন অতটা শুনছি ভালো হচ্ছে না এখন। এবার আমি তোমাকে আমার পয়েন্ট অফ ভিউ বললাম, এবার এইটা তো তোমাদেরকে ডিসাইড করতে কল্যাণী হবে। আর জলপাইগুড়ির মধ্যে কোনটা ভালো হবে? ডেফিনেটলি জলপাইগুড়ি। জলপাইগুড়ি আমার অনেক স্যার পুরানো কর্মপুরের কলেজ। সাইডে কল্যাণীর দিকে ইচ্ছা ছিল। দেখো, জলপাইগুড়ি অনেক পুরানো কলেজ, ওদের একটা অ্যালুমনি নেটওয়ার্ক খুব ভালো আছে, তো প্লেসমেন্ট কিন্তু ভালো হয় জলপাইগুড়িতে, নো ডাউট। অ্যাজ কম্পেয়ার যদি তুমি কল্যাণীর সাথে কম্পেয়ার করো, নো ডাউট ভালো হয়। ঠিক আছে। হুম, আর কারো কোনো কোশ্চেন? বলো। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। 1 by 1 বলো। হ্যালো স্যার, বলছি কি কালকে তো এক্সাম দিয়েছিলাম, তো আমি ওই মার্কস ক্যালকুলেট করে দেখলাম ওই 120 বা 25 এর মতো উঠছে। হ্যাঁ, আর আমি হচ্ছে জেনারেল, তাও মানে কাউন্সিলিং করলে কোনো কলেজ মানে কোচবিহার আলিপুরের কোনো কলেজ কি পাওয়া যাবে? আশা করছি তো পাবে। স্যার আমার জিলেট হ্যাঁ বলো। স্যার ইলেকট্রিক্যালে। এইটা বলা মুশকিল এখনো। হ্যাঁ দাঁড়াও, একটু ওয়েট করো, একটু আমাদের আর একটু অ্যানালাইসিস করতে দাও, একটু টাইম লাগবে ব্যাপারগুলো বলতে। হ্যাঁ বলো বলো বলো, কে বলছিল আরেকজন? হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো। বলো। ও আচ্ছা হ্যাঁ স্যার, আমি স্যার একটু একদম এক মিনিট, ইন্দ্রনীল এক মিনিট বিশ্বজিৎ বলো। ইন্দ্রনীল একটু ওয়েট করো। হ্যাঁ বলো বলো বিশ্বজিৎ। আফটারনুন স্যার। স্যার আমি এই আরটিআই নিয়ে স্যার একটু মুশকিলে পড়ে গেছি, কারণ স্যার 5th সেমে না আমি মার্কস ক্যালকুলেট সবে করেছি, পাসিং মার্কস না, তারপরেও স্যার সাপ্লি দিয়ে দিয়েছে। তো এটা স্যার কলেজ থেকে না, সেখান থেকে হয়েছে অবশ্যই, কাউন্সিল বোর্ড থেকে হয় নাই। তো স্যার আমি যদি কনফিডেন্ট আছি, তো স্যার সিডিসি যে স্যার আরটিআই এ স্যার অনেক ক্ষেত্রে তো পাস হয়ে যায়, বেশিরভাগে কারো নাম্বার কমে না। তো স্যার সেইটা একদম ডেফিনেটলি আরটিআই করো, কোনো অসুবিধা নেই। আরটিআইতে আমরা এরকমও দেখেছি যে ফেল করে গেছে, সে 7 পয়েন্টের ওপরে পেয়েছে, ঠিক আছে? এবার এগুলো কলেজের গাফিলতি। আরটিআই করার পর 7 পয়েন্টের ওপরে, মানে ফেল ইয়ার ল্যাক থেকে 7 পয়েন্টের ওপরে নাম্বার এসছে, মানে বুঝতে পারছো? করো, কোনো অসুবিধা নেই। নেক্সট ইন্দ্রনীল। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে তাহলে তো মানে যে কোয়েশ্চেনের প্যাটার্ন আসছে, কোনো চ্যাপ্টারকে ছাড়ছে না, তাহলে পরের বছর তো থার্মোডাইনামিক্স থেকেও কেমিস্ট্রিতে কোয়েশ্চেন আসতে পারে। এবার কেমিস্ট্রিটা নাকি স্যার বললো যে সিলেবাসের মধ্যে দিয়েছে। হ্যাঁ পড়তে হবে, কিছু করার নেই। তোমাদেরকে যেই মেন্স বা ডাব্লিউবিজেই এই সিলেবাসটা ফলো করতে হবে। হ্যাঁ স্যার, ওই যে সারফেস কি একটা কেমিস্ট্রি একটা সাবজেক্ট হতো, মানে ওইটা ছিলই না, প্রায় দিতই না, ওখান থেকে কোয়েশ্চেন দিয়েছে ওই চ্যাপ্টারটা থেকে, একটা ইউনিক চ্যাপ্টার। সে ভালো কেমিস্ট্রি টিচার বলতে পারবে যে কোন কোশ্চেন থেকে, কিন্তু ওভারঅল আমরা যেটা অ্যানালাইসিস করে বুঝেছি যে কোশ্চেন পেপারটা কিন্তু মোটেই যে রকম ভাবে সিলেবাস তোমাদের পাবলিশ করা আছে, যে জিলেটের সিলেবাসে যেগুলো লেখা থাকে, তোমরা যে জিলেটের সিলেবাস দেখে জিলেট পড়াশোনা স্টার্ট করো, সেই পড়াশোনা কিন্তু করলে চলবে না। তোমাদের সিলেবাস কিন্তু সেটা ফলো করলে হবে না, যেটা দেখা যায়। হ্যাঁ স্যার বলো। কেমিস্ট্রি স্যার আগে সিলেবাস মেনটেন হতো না,
ঠিক আছে, ধরুন 20% কোয়েশ্চেন সিলেবাসের বাইরে থাকতো, বাট এবার একদম 100% কোয়েশ্চেন সিলেবাসের মধ্যেই এসছে, একটাও বাইরে নেই। কিন্তু একটা চ্যাপ্টার যেখান থেকে 5 বছরে একটাও কোয়েশ্চেন আসেনি, আর ওটা একটু মুখস্থ বেস চ্যাপ্টার, অতটা বোঝার কিছু নেই, ওখান থেকে এবারে 3টে কোয়েশ্চেন চলে এসেছে। এটাই আর কি, নাহলে বাকি সবকিছু ঠিকই ছিল কোয়েশ্চেন। যারা অন্তত ম্যারাথনটা দেখে গেছে তারাই 15 মার্ক করা উচিত ছিল। ওকে, স্যার ফিজিক্স থেকে তো মানে আমাদের মেকানিক্স চ্যাপ্টারটার মধ্যে ওই রোটেশন আর সেন্টার অফ মাস থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। সেটা এখন ফিজিক্সের টিচার যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে সে ভালো করে বলতে পারতো। বাট আমি যেটুকুনি বুঝতে পারছি ভাই, তো তোমাদের সবাইকে কিন্তু যারা যারা ড্রপ দিতে চাও তারা একবার একবার একটুখানি দেখো, যারা যারা ড্রপ দিতে চাস তারা কমেন্ট কর, ঠিক আছে? আর যাই হোক না কেন, আমি এইটুকুনি তোদেরকে বলতে পারি যে তোদেরকে এবার থেকে, যেটা আমরা সব ভাবলাম ভালো করে, যে তোদেরকে বেশি কিন্তু ফোকাস করতে হবে এফটিবিলি কেমিস্ট্রিতে। কারণ আমি এটা বলে রাখছি, এবছর ম্যাথ হয়েছে তো পরের বছর ফিজিক্স, এই দুটো সাবজেক্ট তোদের এক্সট্রিমলি কঠিন হতে চলেছে ইন ফিউচার, এটা আমি বলছি। এই দুটো কেমিস্ট্রি করবে না। যারা স্যার একলব্য ব্যাচের স্টুডেন্ট, ওরা কিন্তু ম্যাথ ফোকাস একদমই করেনি, কিন্তু ওদের নাম্বারও সিগমা ব্যাচের কাছাকাছি আসছে। তাহলে স্যার এটা কেমিস্ট্রি আর এফটিবিলিটা ভালো করে করতেই হবে। এবার আমি একটা কথা বলে দিই, এবার তোদের অনেকেই মনে হবে এই কোশ্চেনটা মাথায় আসবে যে কেন কেমিস্ট্রি আর এফটিবিলিতে ফোকাস করতে বলছেন, আপনি তো নিজেই ম্যাথ পড়ান, তাহলে কি? আমি একটা কথা বলে দিই, ম্যাথ আর ফিজিক্স কঠিন করবেই, তার কারণ হচ্ছে এই দুটো সাবজেক্ট তোদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লাগবেই লাগবে এবং তোদের কম্পালসারি থাকে। কিন্তু কেমিস্ট্রি সব ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে লাগে না, সব ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে এফটিবিলি লাগে না। তো আমি যতদূর এই 8 বছরে আমার পড়ানোর যে ট্রেন্ডে দেখেছি, কোনোদিন আজ পর্যন্ত কেমিস্ট্রি আর এফটিবিলি কে ওই লেভেলে নিয়ে যাবে না, ঠিক আছে? কিন্তু ম্যাথ ফিজিক্স তুই দেখ, অল্টারনেটিভলি তুই বছরে চেক কর, দেখবি কোনোটা না কোনোটা ঘুরিয়ে ফিরিয়ে কঠিন করছে বা মডারেট টু হাই রাখছে। তো এই দুটো সাবজেক্ট তোকে, বাকি সবগুলোকেই তো তোকে যেই মেন্স যেই মানে ডাব্লিউবিজি লেভেলে পড়তেই হবে, বাট বেসিক মানে ফোকাস করতে হবে যারা কিনা একটু বেশি ম্যাথ এবং ফিজিক্স প্রেমী, তাদেরকে কিন্তু তাদের লেভেলটাকে আরেকটু ওপরে নিয়ে যেতে হবে। নালে কিন্তু তোরা যদি কেউ এরকম এবছর যারা গেছিলিস যে আমি ম্যাথ দিয়ে র্যাঙ্ক আনবো, আমি ফিজিক্স ম্যাথ দিয়ে র্যাঙ্ক আনবো, তারা কিন্তু এবছর প্রচুর সমস্যায় পড়েছিস, আমি এইটুকুনি কিন্তু বলতে পারি। অনেকেই সমস্যায় পড়েছে। আমাদের এখানে প্রেজেন্ট আছে বাপন, ও যদি ফিজিক্সটা পড়তো, আমি বলছি ও এখানে স্বীকার করবে, আমি জানি না, বাপন নিজে স্বীকার করবে যে যদি ও ফিজিক্সটা একটু এফোর্ট দিত, ওর মার্কস 40-এর ঘরে চলে যেত। একই না বাপন? বাপন যদি থাকে তাহলে শুধু তাই নয় স্যার, বাপন কেমিস্ট্রি ও সেইভাবে ফোকাস করেনি। হ্যাঁ, ও কেমিস্ট্রি ও পুরোটা ভালো করে পড়েনি, কেমিস্ট্রিটা অর্ধেকটা পড়েছে। এই কঠিন কোশ্চেনও বাপন ম্যাথসে মিনিমাম 15-16 মেরেছে, ঠিক আছে? তো ওর ওই জন্য মার্কসটা একটা ঠিকঠাক আসছে। আর ব্যাপারটা হচ্ছে যে ও যদি ওই দুটোতেও ফোকাস করতো, ও টপ র্যাঙ্কও হয়ে যেতে পারতো। তো কথাটা হচ্ছে এটাই যে ভাই, সবাইকে কিন্তু সমান ইকুয়াল ভাবে সব সাবজেক্ট দেখতে হবে এবং তার লেভেলটা আগে যা পড়াশোনা করছিল তার থেকে বাড়াতে হবে, না হলে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা মুশকিল। এবার আমার বক্তব্য হচ্ছে যে অনেকেরই খারাপ হয়েছে, অনেকের ভালো হয়েছে। যাদের খারাপ হয়েছে তাদেরকে আমি বিশেষ করে বলতে চাইছি যে তারা কি ডিসিশন নিচ্ছে, এখন লাইফে কি করবি ভাবছিস সেটা বল। তারপরে আমার কাছে একটা কথা আছে তোদের জন্য, আগে তোদের জানতে দেখি যে তোরা এখন কি করবি। যারা মনে করছিস যে আমার র্যাঙ্ক ভালো আসবে না, ভালো গভর্নমেন্ট কলেজ পাবো না, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি তারা কি করবি বল আমাকে। স্যার ভাবছি এবছর ড্রপ নেব। যারা ড্রপ নিবি তারা একটু কমেন্টে লেখ যে ড্রপ, কারণ আমার জানতে হবে এবং তার রেসপেক্টে আমার বক্তব্য আছে। একটু কমেন্টে জাস্ট লেখ কারা কারা ড্রপ নেওয়ার সাহসটা রাখছিস এবং ড্রপ নিবি ভাবছিস। ড্রপ নেব, রোহিত বলছে ড্রপ নেব। স্যার হাইয়েস্ট মার্কস কত এখনো? হাইয়েস্ট মার্কস আমি তোকে বলে রাখছি, হাইয়েস্ট মার্কস 45, 46, 47, ম্যাক্স টু ম্যাক্স 50 যেতে পারে, তার উপরে যাবে না যতদূর আমি জানি। বলছি আন্ডার 50 র্যাঙ্কে কিরকম কি মার্কসের কাট অফ যেতে পারে আইডিয়া? সেটা তো আমি বলেছিলাম যে কিছু ডিটেইলস আমার দরকার। দাঁড়াও, আমাদের ওই ইউটিউব লাইভটা হলে সবথেকে বেস্ট হবে, বুঝতে পেরেছো? তাও একটা আইডিয়া তো করতে পারছে। 45, 46 যদি হাইয়েস্ট হয়, তাও আন্ডার 50 আসতে গেলে কিরকম কি মানে আমি তো বলে দিচ্ছি, যদি 45, 46 হাইয়েস্ট যায় এবছর, তাহলে মানে তোর মোটামুটি 30, 35, 36, 37 এইরকম মার্কসে তো আরামসে আন্ডার 50 র্যাঙ্ক আসবে। আচ্ছা, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, কারণ এফটিপিলি আর কেমিস্ট্রিটা কিন্তু খুবই ইজি ছিল। যারা এই দুটো পড়ে গেছে ওদের নাম্বার তো এমনি চলে আসে।
অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এফটিবিলি পড়েই যেতে চায় না। সমস্যাটা এই জায়গাতেই, এটাই তো আমরা না বোঝানোর চেষ্টা এখনই করছি। এখনই কোনো ইয়েতে যাওয়া যাবে না প্রীতম, একটু দাঁড়াও, আমরা একটা সার্ভে করে নিই। এখনই আমি যাচ্ছি না, আমি বলছি যদি 45-46 হয় তাহলে 35-36-এ আন্ডার 50 র্যাঙ্ক আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? হ্যাঁ, okay, এবার okay. বক্তব্য হচ্ছে যারা ভাবছিস ড্রপ দিবি, তারা আর একটা সময় নষ্ট না করে কালকে সকাল থেকে, আজকে সানডে হয়ে গেল, কালকে থেকে আবার লেগে পড়ো, তোমরা নেক্সট ইয়ারে প্ল্যানিং করো, পড়াশোনা স্টার্ট করো। কিন্তু তোমরা যদি ভাবো আমি একটু রেস্ট নিয়ে আগে রেজাল্ট বেরোবে, আমি দেখবো আমার কি হয়, আমি কাউন্সিলিং করব, পেলে তারপর পড়বো, না পেলে পড়বো, ওই চিন্তা ভাবনা করতে করতে দেখবে পরের বছরে তোমার হবে না। আমি একদম ফ্যাক্ট বলছি, আমি এইভাবেই বলছি, কারণ তুমি ওই যতক্ষণ এই জিনিসগুলো ভাবছো ততক্ষণ কেউ না কেউ পড়ে বেরিয়ে যাচ্ছে তোমার আগে। তো তোমার যদি মনে হয় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, বাড়ির লোকের সাথে কথা বলো যে আমি ড্রপ নিতে চাই, বাড়ির লোক কি বলছে শোনো, ঠিক আছে, তারপর পড়াশোনা করো। বাট তোমাকে কিন্তু এইটা কিন্তু তোমাকে আর 3-4 দিনের মধ্যেই সেট করে দিতে হবে যে আমি তাহলে ড্রপ নেবই, আমার এই হয়েছে, আমার এরকম হতে পারে, আমি পাবো না, আমাকে ড্রপ নিতে হবে, আমাকে পড়তে হবে, পড়াশোনা স্টার্ট করে দিতে হবে, বইপত্র নিয়ে আবার বসে যাও, ঠিক আছে? তাই তো দেবী স্যার, তাই তো হিমাদ্রি স্যার, কি বলছেন আপনারা? হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই। না হলে কিন্তু হবে না, কম্পিটিশন প্রচুর হাই, তুমি ভাবতে পারছো না, হ্যাঁ স্যার, কম্পিটিশন তো বাড়ছে। প্রচুর হাই, ঠিক আছে? ইন্দ্রনীল কিছু বলবে, ইন্দ্রনীল দাঁড়াও একবার বলে নেগো, ইন্দ্রনীল বলো। হ্যাঁ স্যার, হ্যালো বলো। স্যার, আমি জিলেট রিলেটেড কোনো প্রশ্ন করছিলাম না স্যার, আমি সেকেন্ড সেম থেকে আপনাদের কাছে পড়ছি। হ্যাঁ, দিয়ে আমার দাদাও মানে অরিজিৎ স্যারের সেই ডিএসএ ব্যাচটা করেছিল, দিয়ে আমিও এখন করতাম। স্যার ওই রিলেটেড কি আর ব্যাচ বেরোবে অরিজিৎ স্যারের ডিএসএর? হ্যাঁ আসবে, ওয়েট করো, আপাতত এখানে এই কোশ্চেন নয়। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই মিটিং এর তো একটা জিজ্ঞাসা এজেন্ডা থাকে না, যে একটা এজেন্ডা থাকে যে কোন মিটিং এ কি ডিসকাশন হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ওই গ্রুপটাতেই দিয়েছিলেন তো লিঙ্কটা, তার জন্য আমি জিজ্ঞাসা করলাম আর কি। ঠিক আছে, বলো নেক্সট নেক্সট নেক্সট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তো আমার বক্তব্য এটাই যে যারা ড্রপ দিতে চাইছো তারা কিন্তু ডিসিশন নিয়ে নাও। যারা মোটামুটি দেখতে পাচ্ছ যে একটা সেফ জোন মার্কসে আছো, ঠিক আছে, সেটা আমরা ইউটিউব লাইভে আসলে আরো ভালো করে বুঝে যাবো। আর দেবিত স্যার এটাও কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তাহলে যেন ড্রপাররা ডিসিশনটা নিতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমরা কিন্তু মানে ডিসিশনটা নিয়ে নাও, বাড়ির লোকের সাথে যা বক্তব্য যা বলার বলে এই 1 উইকের মধ্যে ডিসিশন নিয়ে তোমরা কিন্তু নেক্সট প্ল্যানিং এ নেমে পড়ো। নয় তোমরা আরেক বছর রিঅ্যাটেম্প দাও, আর নয়তো তোমরা অন্যদিকে অন্য লাইনে যাও। বা আমি আর কি বলবো, যেটা আমরা বারবার করে আমরা হিমাদ্রি স্যার, আমি দেবী স্যার বারবার করে বলেছি যে ভালো করে পড়ো, না হলে এখন যারা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হবে এখন ইলেকট্রনিক্স আর সিএসটি। আমি বলছি যাদের গভর্নমেন্ট হবে না তাদেরকে প্রাইভেট কলেজে পড়তে যেতে হবে। প্রাইভেট কলেজে এই দুটো স্ট্রিমে মানে একদম গলা কাটা দাম নিচ্ছে। আমি তোমাকে বলছি মার্কেটে সব থেকে দুটো স্ট্রিমের দাম এখন মার্কেটে সব থেকে বেশি হয়ে যাচ্ছে। সিএসটি সবাই সিএসটি পড়তে যাচ্ছে আর ইলেকট্রনিক্স পড়তে যাচ্ছে। তো পার কলেজের ফিস আগে যেটা 3,40,000 ছিল এখন সেটা 4.5 লাখ 5 লাখ করে দিচ্ছে। এবার এই টাকাটা বাঁচানোর জন্যই আমরা আগে থেকে বহুবার বলেছি, এখনো বলছি, ভালো করে। কিন্তু আরেকটা জিনিস, স্ট্রিম চেঞ্জ করে মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল থেকে যারা সিএসসি তে যাচ্ছ তারা কিন্তু সাবধান, হ্যাঁ, এইটা তো সাবধান হতেই হবে। বি কেয়ারফুল। ওকে, বারবার আমি এর আগের বারও বলেছি, তো বি কেয়ারফুল। বলো আর কারো কিছু বলার? আমি ভেবেছিলাম জব করব সাইড বাই সাইড, ডিসটেন্স ও পার্ট টাইম বিটেক করব, এটা কি রাইট ডিসিশন হবে? হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যদি ভালো কোম্পানিতে জব পেয়ে যাও তাহলে চলে যাও। হ্যাঁ তাহলে করতে পারো, এটাই হলো ব্যাপার। একদম। তো এটাই হলো বক্তব্য যে যার কিছু করবি বাড়ির লোকের সাথে ডিসিশন নিয়ে তাড়াতাড়ি কর, ঠিক আছে? কত মার্কস হচ্ছে কি ক্যালকুলেট করে নে, ওটা ভয় পেয়ে তো লাভ নেই। তুই এখন ওই ক্যালকুলেট না করে তুই ভাবছিস যে ক্যালকুলেট না করে আমি হঠাৎ করে একটা ম্যাজিক হয়ে যাবে, তোর লাইফে হবে না। তুই যা করে এসছিস সেটা তুই একবার মিলিয়ে দেখ, তাতে তোর নিজের পরের স্টেপে তুই কি করতে চলেছিস তার ডিসিশন নিতে তোর সুবিধা হবে। তুই যতক্ষণ ওইটাকে তুই ফেলে রাখবি, ভাববি ভয়ের চোখে দেখবো না কত মার্কস আসবে, খারাপ আসবে না ভালো আসবে, সেই বসে চুপচাপ বসে থাকলি, রেজাল্ট বেরোবে তারপর দেখবো, তারপর ডিসিশন নেবো, তুই অনেক পিছিয়ে যাচ্ছিস এই সমাজের থেকে। কারণ এই সমাজে প্রচন্ড ফাস্ট সবকিছু মুভিং হচ্ছে, মানে তুই যতক্ষণে কিছু ভাবছিস দেখবি অন্যরা তোকে পেরিয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গাতে সেই রেসে থাকতে হলে কিন্তু তোকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, ঠিক আছে? আর সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে চাইছো বা ভাবছো গভর্নমেন্ট জবের জন্য, তারা কিন্তু শুরু করে দাও। কারণ আপকামিং 2 বছর, মানে এই সরকার নতুন এসছে, 2 বছর কিন্তু নো ডাউট হুলিয়ে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? তো পাস আউট যখন
পাস আউট বলতে যখন, গেলে- হ্যাঁ হ্যাঁ ওটাই, পাস আউট যখন হয়ে গেছে মানে এবার কিন্তু তুমি ভাই একদম সমুদ্রে নেমে পড়েছো এবার। মানে আমি নট অনলি শুধু জিলেটের কথা বলছি, তুই যাই ডিসিশন নে তোকে খুব তাড়াতাড়ি নিতে হবে। তুই যত দেরি করবি তত মানে তুই ভাববি যে গভর্নমেন্ট জবটার কবে নোটিফিকেশন বেরোবে তখন থেকে পড়বো, ভাই ওইভাবে হয় না। সেটা ডেভিড স্যার বহুবার বলেছে। হ্যাঁ তোকে পড়ায় অনেক আগে থেকেই স্টার্ট করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে হবে। র্যাঙ্ক কার্ডের জন্য বলছো, র্যাঙ্ক কার্ড মোটামুটি 20-25 দিনের মধ্যে বেরিয়ে যাবে। আগস্টের মধ্যে এআইসিটি, তোমরা ইয়েটা দেখেছো এআইসিটি থেকে একটা, আরে ওটাকে কি বলে, একটা নোটিশ Guideline, বেরিয়েছে। guideline। হ্যাঁ গাইডলাইন দিয়েছে, ল্যাটারাল এন্ট্রি আগস্টের 14 তারিখের মধ্যে ক্লাস শুরু করতে হবে। সেটা ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রি হোক বা বিটেক ল্যাটারাল এন্ট্রি। তার মানে যা বোঝা যাচ্ছে তোমাদের সমস্ত কিছু উইদিন 2 মান্থসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একদম অ্যাডমিশন সমেত। বরঞ্চ আরো আগে হয়ে যাবে, আরো আগে হয়ে যাবে, এক্স্যাক্টলি। কারণ আগস্টের 15 মানে তো এটা তো হয়ে গেল। তার মানে স্যার যারা জব দেবে বা যারা আরেকবার রিঅ্যাটেম্প নিতে চাইছে তারা এটা ধরেই চলতে হবে যে পরের বছরের জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই এক্সামটা কন্ডাক্ট হয়ে এক্স্যাক্টলি, যাবে। একদম 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 তার মানে হাতে মাত্র 12 মাস, তাই তো আমাদের। একদম। তো যা ডিসিশন নেওয়ার সেটা কিন্তু প্রপারলি নিয়ে না। আর কারোর কোনো কোশ্চেন আছে তোমাদের? থাকলে বলো। হ্যাঁ, স্যার। আমাকে প্রচুর টেক্সট করছো, হয়তো ডেভিড স্যারকে করছো, ইমাদি স্যারকে করছো। এখানে আমরা এসছি এই কারণেই তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের মনের কথাটা জানার জন্য যে তোমরা এখন কি করতে চাইছো, কি সমস্যা হচ্ছে বলো। কিছু বলো, থাকলে। স্যার আমার বলো কেউ একজন বলো, যে কোনো একজন বলো। বেচের প্রাইস কত রাখবেন স্যার? কোন ব্যাচের? জিলেট বেচের জিলেট এখন 6000 টাকা আছে অনলাইন। ওটাই ছিল আমাদের আগের বারও, তাই ছিল 1 ইয়ার 6000, ওটাই এখনো ওটাই আছে। স্যার অফলাইনে কত? 9000 যাদবপুর। অনলি 40 সিট আছে কিন্তু, হ্যাঁ। অনেক হয়ে গেছে, 10 জন মতো হয়ে গেছে। দাদা এবার কি বেলঘড়িয়া থেকে অফলাইন হবে না, সবই যাদবপুর? না, বেলগড়িয়াতেও আছে, যাদবপুরেও আছে, তাই তো দেবী স্যার? বেলঘড়িয়া অফলাইনটা আগের ব্যাচটা আছে, ওই আলফা ব্যাচটা, আর নতুন ব্যাচটা যাদবপুরে আছে। নতুন ব্যাচটা যাদবপুরে। নজিমুদ্দিন তুমি কি বলছিলে বলো। স্যার আমি বলছিলাম স্যার ইলেকট্রনিক্সে আমি ডিপ্লোমা করলাম, তো স্যার ভাবছি বিটেকে কি স্যার ইলেকট্রিক্যালে করলে পরে কিছু অপরচুনিটি বেশি পাবো নাকি স্যার ইলেকট্রনিক্স থেকে যাবো? কনফিউশন। এটা আমি বলবো না, তোমার যেটা ভালো লাগে করো, অপরচুনিটির ব্যাপার নেই। ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল একটা লাগোয়া ব্রাঞ্চ, খুব অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার ইলেকট্রিক্যালে যেটা সুবিধা সেটা ডিপ্লোমাতে বেশি সুবিধা। ইলেকট্রিক্যাল যদি ডিপ্লোমা থাকতো তাতে বেশি সুবিধা ফর গভর্নমেন্ট জব অনলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। চারকে কি বলবি দীপায়ন, এটা কি বলতে যাচ্ছিলিস, থেমে গেলি, বল। বলছি যে মানে প্রেজেন্ট যা কন্ডিশন সবার সেই অনুযায়ী কি সেফ জায়গায় কি থাকতে গেলে কিরকম মার্কস পেতে হবে ওটা এখনো বলা যাবে না, আমরা যখন হিউজ মানে হ্যাঁ, একটা ভালো রেসপন্স পাবো তবেই যখন বলবো। পাবো তখন বোঝা যাবে, ঠিক আছে? একটু এখনো ওয়েট বলা করো, যাবে। দাঁড়াও 1-2 দিন আমরা করবো অ্যারেঞ্জ করে, কাল পরশু আমরা ওই ভিডিওটা বানাই, দেন কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, যারা 20 নিচে আছিস তারা একটু ভালো করে নিজের লাইফের ডিসিশনটা কিন্তু এখন থেকে নিয়ে নে। যারা 20 মার্কসের কম আসছে, ঠিক আছে? হ্যাঁ বলো, আরেকজন কি বলছিলে? স্যার হুম, ওই শুভজিৎ একাডেমি শুনছি হাইয়েস্ট 37 উঠছে। কি বলো? 45 37 থেকে 40 সিমরান পাচ্ছে 45 45। ওকে, শুনলাম তো। তাহলে ওই দেখো ভাই, আমরা কোন ইনস্টিটিউটে কি উঠছে আমরা জানি না, আমরা নিজেদেরটা সার্ভে করব, যেটা আসবে সেই অনুযায়ী আমাদের মোটামুটি কত 40-42 এরকম নাকি? না, আমি কোনো কোশ্চেনে যাবো না দেবী স্যার। আমি এখন এগুলো নিয়ে কোনো আলোচনায় যাবো না। কোনো ইনস্টিটিউটে কি আসছে আমি দেখার দরকার নেই আমার। আমি আছে, ওটাই আমরা ওটাই। দুজন বা আমরা আমাদের ইনস্টিটিউটের সব টিচাররা সার্ভে করব, সেখানে যেটা বেরিয়ে আসবে সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব, ঠিক আছে? তোমরা আমরা কাল রাতের মধ্যে জেনে যাবে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কেমন ইয়েতে এইটা কেমন জানার কি র্যাঙ্ক। পক্ষে তোমরাই হেল্প করতে পারো। না, আমি বলে দিচ্ছি দীপান ভাই, দীপান দাঁড়া, আমি বলে দিচ্ছি, এটা আমরা কিছু করতে পারবো না। আমরা কি কে কত মার্কস পেয়েছিস সেটা জানি, তোরা সবাই লেখ। তোদেরকে তো এটাই বলছি, তোরা কমেন্টে এখন লেখ, বা তোরা আমাকে হোয়াটসঅ্যাপে জানা সবাই, বা যেভাবে হোক আমাকে ডেভিড স্যারকে। না, আর একটা জিনিস, কালকে যে আমরা লাইভটা অ্যারেঞ্জ করব, তোমরা একটু চেষ্টা করবে বন্ধুদেরকে ওখানে যেন ওরা জয়েন করে, একবার একটু সবাই যেন কমেন্ট করে, join করে, যত তাহলে বেশি ওইখান জয়েন থেকেই যাবে। সব প্রতি বছর আমরা ওইখান থেকে সব জেনে যাই। তোমরা এবারও সেটাও জানতে পারবে, ওই লাইভটা থেকেই সব জানতে পারবে। দেখবে ওইখানে সবাই কমেন্ট করছে, আমি এত পেয়েছি, এই পেয়েছি, বা সবাই ডিসকাস করছে।
তো একটা ট্রেন্ড বুঝে যাবে যে কত নাম্বারে কি হতে চলেছে। তোমরা একটু শেয়ার করে দিও, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ বলো বলো বাপন বলো। হুম, বলছি এখানে কারা কারা একটু ও তো মার্কসটা বাড়িছে একটু বল না ভাই সবাই। হ্যাঁ কমেন্টে লিখ তো সবাই, এখানে কারা কারা আছিস একটু ফটাফট লিখে দে। 35 এসছে, কত র্যাঙ্ক হতে হবে দাঁড়া সব বলে দিচ্ছি। লেখ আগে, 35 লেখ সবাই লেখ, রোহিতের 35। ওকে, তারপর একটু লেখ না সবাই লেখ। তোরা যদি নিজেরা না জানাস আমাদেরকে তাহলে আমরা অ্যানালাইসিস হ্যাঁ ওটাই, চুপচাপ থাকার কিছু নেই। এটা থরি না এরকম কোনো ব্যাপার যে মেয়ে দেখতে যাচ্ছ এখানে যে বিয়ে 40 করবো। প্লাস এসছে সুমিত ভাই। উজ্জ্বল 25, হ্যাঁ। দীপায়ন 39, ওকে ওকে 18, ওকে ওকে 18, আরেকজন তিয়াস 15, কবিক 35 থেকে 26, 29, বাপন 36, হ্যাঁ। 40 ছেলেটা কে দেখো তো। সুমিত কে আছিস এখানে? সুমিত কে আছিস? মাইকটা অন করে। আমি আছি স্যার। সুমিত তুই মানে কোথায়, মানে কি পড়তিস? মানে আমি জানি না, তোকে আমি ঠিক চিনতে পারছি না, তুই একটু বলবি? দেবিত স্যার তুমি চেনো সুমিতকে? না না না, বলো সুমিত। স্যার আমি মেকানিক্যালে ছিলাম। ওকে ইজিটুলা নিয়ে পড়তিস নাকি? না না স্যার। ওকে, তো 40 প্লাস এসছে। এক্স্যাক্টলি কত এসছে? 40 প্লাস লিখেছিস? স্যার এক্স্যাক্টলি এটা বলছি না, কিন্তু মানে 40 হবে। হয়ে যাবে, চলো। মানে তার না না, উপরে ঠিক, আছে। ঠিক, ঠিক। ওকে ওকে, ভালো ভালো। স্যার আমি স্যার মানে নেগেটিভ আমি করিনি, মানে যেগুলো আমি পারতাম সেগুলোই। ঠিক আছে, 25 থেকে 30 লিখেছে আদিত্য। আর 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 বাকিরা একটু জানা প্লিজ, এখানে রেসপন্স কর, তাহলে সুবিধা হবে। আমি একজনকে দেখলাম 40 প্লাস। সুমিত, যদি এটা সত্যি হয় কনগ্রাচুলেশন, এইটুকুনি আমি বলবো তোমাকে। বাকিটা থ্যাংক ইউ স্যার। বেড়ে যাবে এক্সামে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি কি ডেভিড self- স্যার আর প্রীতম স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ আর বলো করো বলো। করো, আমি হিমাদ্রি স্যারও আছে, সবাইকেই করো, তোমার যা কোশ্চেন আছে করো, সবাই লেখো এখানে কমেন্টে। বলছিলাম যে স্যার আমাদেরকে একটা স্যার একটা বলে দিন যে প্রাইভেট আর গভর্নমেন্ট কলেজের মধ্যে কোর্স সিএসসি কোনটা ভালো হবে, আর ল্যাব দিক থেকে, স্টাডি দিক থেকে, আর প্লেসমেন্টের দিক থেকে মানে কোনটা ভালো কলেজ হবে, গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজ? ডিপার্টমেন্ট না না, যাদবপুর ছাড়া স্যার, যাদবপুর দাঁড়া, ছাড়া, দাঁড়া, দাঁড়া, যাদবপুর প্রীতম। ছাড়া আর কি কি ভালো কি কলেজ আছে? ডিপার্টমেন্ট চাইছো বলো? কোর্স সিএসসি। কোর সিএসসি যদি যাদবপুর না পাও তাহলে সিএসসির জন্য দেখো, সিএসসির মিডিওকার তুমি ইয়ে থেকেও প্লেসমেন্ট পাবে, কল্যাণী জলপাইগুড়ি থেকেও প্রাইভেট প্লেসমেন্ট কলেজেও পাবে। বলুন আর গভর্নমেন্ট কলেজেও বলুন। প্রীতম স্যার, ডেভিড স্যার, হিমাদ্রি স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর কি, এটা একটু বলে দিলে হ্যাঁ খুবই শোনো ভালো। শোনো শোনো শোনো, ফার্স্ট চয়েস রাখবে যাদবপুর, সেকেন্ড চয়েস জলপাইগুড়ি, থার্ড চয়েস হচ্ছে কল্যাণী। যদি না হয় তারপরে তুমি চলে যাবে হচ্ছে প্রাইভেট কলেজে। প্রাইভেট কলেজে ফার্স্ট চয়েস থাকবে আইএম, এখন আর নেয় না, জিলেট দিয়ে, টেকনো, তারপর হেরিটেজ, বা হেরিটেজ টেকনো একই লেভেল, মোটামুটি সেমই আছে, ঠিক আছে? স্যার আর একটা কোশ্চেন আছে, হেরিটেজ একটা হলদিয়াতে আছে আর একটা কলকাতাতে আছে, ওটার মধ্যে কলকাতা, দুটোর মধ্যে কলকাতা better একটা কোনটা? বাবা, কলকাতা। হেরিটেজ হলদিয়াতে আছে নাকি? ওটা তো হলদিয়া ইনস্টিটিউট। না না, হলদিয়া একটা এজেন্সি। হ্যাঁ। না স্যার আছে স্যার, ওই মেঘনাথ সাহাটা, ওটাই হেরিটেজ। না না, হলদিয়া ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজি ওইটা একটা আছে, আর এটা হেরিটেজটা কলকাতাতে আছে। দুটোই হ্যাঁ। এইচআইটি লেখা আছে, ওই জন্য বললাম আর কি। না না, হেরিটেজ হেরিটেজ এটা হচ্ছে হেরিটেজ, আর এইচআইটি মানে হিট হলদিয়া, ওটা হচ্ছে হলদিয়াতে, হলদিয়া ইনস্টিটিউট। ওইটার মধ্যে কোনটা ভালো হবে আর কি? হেরিটেজ কলকাতা হেরিটেজ অনেক বেটার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। আর কোনো কোশ্চেন নেই তো? স্যার আরে আমরা মোটে এই কজন স্টুডেন্টের আপডেট পেলাম যে এরা এই মার্কস পেতে পারে, তাই তো? আর কেউ কিছু বলবে না তো? স্যার গ্লোবালটা কেমন হবে? ওগুলো ভালো কলেজ না, ওগুলো মোটামুটি জাস্ট কাজ চলা কলেজ। হ্যাঁ, মানে তুই যদি জব করতে করতে পড়িস তাহলে ঠিক আছে, তাছাড়া নয়। আচ্ছা তুই যদি ভালো কোথাও জব করিস বা কোথাও একটা জব টপ করছিস, তার সাথে সাথে তুই ডিপ্লোমা মানে বিটেক করতে চাস, তাহলে ঠিক আছে। রোহিত, আমি তুমি এটাই- রোহিত কি আমাদের স্টুডেন্ট? রোহিত হ্যাঁ আমাদের স্টুডেন্ট তো। রোহিত কোথায়? স্যার বাড়িতে এমনি পড়তাম। আচ্ছা, ওকে, তোমার সেলফ স্টাডি তাই তো? হ্যাঁ। বাহ, খুব ঠিক ভালো। আছে, ভালো। ঠিক আছে তাহলে। জিএনআইটি কলেজটা ভালো, জিএনআইটি কলেজটা ভালো। স্যার বলছিলাম রামকৃষ্ণ মিশন মাহাতোটা কেমন? গভর্নমেন্ট কলেজ তো ভালো। গভর্নমেন্ট কলেজ, পয়সা লাগবে না, এইটুকুই, প্লেসমেন্ট হয় না,
খুব কম। আচ্ছা হ্যাঁ, যারা গভর্নমেন্ট কলেজে পড়বে যাদবপুর, জলপাইগুড়ি আর কল্যাণী বাদ দিয়ে, আমি তোমাদেরকে এটাই বলতে পারি যে তোমাদের মানি সেভ হবে। আর বাকি তোমাদেরকে বাইরে থেকেই নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য সরঞ্জাম করতে হবে, ঠিক আছে? আর যদি এই 3টে কলেজে ঢোকো তাহলে তোমার ওভারঅল সবকিছুই ম্যানেজ হবে, টাকাও বাঁচবে, ভালো জায়গাতেও প্লেসড হবে, সবকিছু ঠিকঠাক হবে। একদম। জিএমআইটিটার কথা আমি বলতে পারবো না। জিএমআইটি খুব একটা ভালো কলেজ নয়, এখন জেআইএস আন্ডারটেকিং হয়েছে, কিছুটা মোটামুটি প্লেসমেন্ট হয়। হ্যাঁ, জিআইএস এর আন্ডারে যদি পড়তে চাস এখন কারেন্ট প্রেজেন্ট, তাহলে আমি বলবো নারুলা সবথেকে বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারুলা সবথেকে বেস্ট। একদম। নারুলাতে যা ক্যাম্পাসিং হচ্ছে তোর টেকনো মেনের থেকেও বেটার কারেন্টলি। প্রীতম দা, হ্যাঁ রোহিত বল। বলছি যে মানে তুমি কি ফ্রি আছো? তাহলে কল করতাম। হ্যাঁ, এরপরে কল করিস, আমি 2:30 নাগাদ করিস, খেয়ে দিয়ে উঠে তারপর। ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা কালকে সবাই ইউটিউব লাইভে জয়েন করবে। আর যারা যারা জানাতে পারছো না সবার সামনে, তারা একটু বলে দিই। যারা যারা জানাতে পারছো না, মনে করছো যে না সবার সামনে বলবো, তারা পার্সোনালি বলো, কিন্তু বলো অ্যাটলিস্ট আমাদেরকে, ঠিক আছে? স্যার বলছিলাম যে হেরিটেজে স্যার কত র্যাঙ্ক লাগে একটু বলে দিন না। ওটা বলতে পারবো না, ওটা বলা যাবে আমরা না। প্রাইভেট কলেজ নিয়ে ফার্স্ট অফ অল এমনি আমরা মানে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করিই না, এটাই হচ্ছে হ্যাঁ, আমরা প্রাইভেট কলেজ নিয়ে ভাবি না এবং আমাদের স্টুডেন্টদেরকে রেকমেন্ডও করি না প্রথমে। না এমনি স্যার জিজ্ঞাসা করলাম আর কি, জিজ্ঞাসা ওই করলাম। জন্যই তো বলছি যে আমরা এই আজকে যত বছর ধরে জিলেট আমাদের ইজি টু লার্নিং এ পড়ানো হচ্ছে, 6 বছর অলমোস্ট হয়ে গেল, 2020 থেকে যদি ধরি, 2020 তো ঠিক আছে। তো সেইখানে আমরা কোনোদিনই কোনো স্টুডেন্টকে বলিও নি বা আমরা ওই রকম ভাবে পড়াশোনার কথা ভাবি না যে আমাদের এখান থেকে পড়ার পরে কাউকে প্রাইভেট কলেজে যেতে হবে। না স্যার, আপনি আগে বলেছিলেন সবসময় যাদবপুরটাই দিতে পারবো, দেখে পড়ে। না স্যার, আপনারা প্রথম থেকে বলে এসেছেন যে যাদবপুরটাই মানে ট্রাই করার জন্য আর কি। তো ডেফিনেটলি ভাই, কেন বলবো না বল? না ঠিক আছে, আমাদের তো সবসময় বলি। ওকে এই তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাই। হ্যাঁ।